হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহিন মোল্লা বলছি ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। আজকে ক্লাস ভিডিওটা হবে নবম দশম শ্রেণী ওএসসি পরীক্ষার্থীর জন্য। নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের অধ্যায় 4-এর উপরে সম্পদ 1 ও 2। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাব, কিন্তু ক্লাস শুরু করার আগে সবাইকে খাতা, পেন্সিল, কম্পাস নিয়ে বসতে হবে এবং ঠান্ডা মাথায় ভিডিওটা দেখলে, ক্লাসটা দেখলে আশা করি উপকার হবে। তো লেটস গো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে হায়ার ম্যাথ লেসন 4, অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 4 সম্পাদ্য 1। সম্পাদ্য 1 এখানে কি বলেছে? একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখন প্রথমে যাই প্রশ্ন থেকে একটু বুঝে নেই, এখানে ত্রিভুজের ভূমি কি? আমরা জানি ভূমি সমান্তরাল যে রেখা সেটাকেই ভূমি বলে। ভূমির সাথে ভূমি সমান্তরাল যে রেখা সেটাকে ত্রিভুজের ভূমি বলে। ভূমি সংলগ্ন কোণ মানে ভূমির সাথে যে কোণটা থাকে, ভূমি সংলগ্ন দুটো কোণ থাকে, তো ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে। আর উচ্চতা কি? উচ্চতা হচ্ছে ভূমি থেকে শীর্ষবিন্দু, ভূমি থেকে শীর্ষবিন্দু যে লম্ব আঁকা হয় সেটা হচ্ছে উচ্চতা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমিতে যে লম্ব আঁকা হয় সেটা হচ্ছে উচ্চতা। তো এই তিনটা জিনিস দেওয়া আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও উচ্চতা দেওয়া আছে। তো এখানে ত্রিভুজটি অঙ্কন করতে বলছে। তো এখানে ত্রিভুজের ভূমিকে এ ধরা হয়েছে, এ হচ্ছে ত্রিভুজের ভূমি, এবং ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ, ত্রিভুজের উচ্চতা এইচ ধরা হয়েছে। ভূমি সংলগ্ন একটি কোণ হচ্ছে এক্স ধরা হয়েছে। তো যে কোনো রশ্মি আমরা কি নিব? যে কোনো রশ্মি বিডি নেই, যে কোনো রশ্মি বিডি নেই। যেহেতু আমি বোঝাচ্ছি জিনিসটা, তাই কলম দিয়ে আঁকা হয়েছে। সবাই খাতা কলম ও পেন্সিল কম্পাস নিয়ে আঁকতে হবে। যে কোনো রশ্মি বিডি নেই, একটা যে কোনো রশ্মি বিডি নেই। বিডি থেকে এই রশ্মিটার নাম হচ্ছে বিডি রশ্মি। তো যে কোনো রশ্মি বিডি নেই, ঠিক আছে? তো বিডি রশ্মি থেকে এ সমান করে, বিডি রশ্মি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই। এখানে এ কি? এ হচ্ছে এই এ সমান করে বিসি অংশ কেটে নেই। এ সমান করে বিসি অংশ কেটে নেই, এলো বিসি অংশ। তাহলে যে কোনো রশ্মি বিডি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিলাম। আমরা কম্পাস থেকে বিসি অংশ কেটে নিব। রুলার ও পেন্সিল দিয়ে একটা সরলরেখা আঁকবো। সরলরেখাটার দৈর্ঘ্য অবশ্যই কার থেকে বড় হবে? সরলরেখার দৈর্ঘ্য অবশ্যই হচ্ছে এর চেয়ে বড় হবে, এবং এ সমান করে কম্পাস দিয়ে, কাটা কম্পাস দিয়ে সমান করে বিসি অংশ কেটে নিলাম। এটা কার সমান? এটা হচ্ছে এ এর সমান, এটা হচ্ছে ভূমি এর সমান। তারপরে কি করব? এরপরে আমরা এই যে বি বিন্দুতে একটি লম্ব আঁকবো, কারণ আমরা উচ্চতার কথা বলেছে। তো বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। তো লম্ব ছোটোবেলার যে নিয়ম, কাটা কম্পাস দিয়ে আমরা যেভাবে লম্ব আঁকতাম, যে কোনো একটা চাপ দিব। এই লম্ব আঁকার নিয়মটা সবাই জানি, এবং এই চাপে সমান করে এখানে একটা চাপ, এখানে একটা চাপ, অর্থাৎ এভাবে কিন্তু আমরা একটা লম্ব আঁকবো। ঠিক সোজা এভাবে একটা সোজা লম্ব আঁকবো। এই লম্ব আঁকাটার নিয়মটা তো আমরা ক্লাস 5-এ শিখেছি, ঠিক আছে? আমরা এইভাবে একটা লম্ব আঁকবো, ঠিক আছে? এখানে এভাবে লম্ব আঁকা হলো। এই লম্বর নাম হচ্ছে বিপি, লম্বটার নাম দিলাম বিপি লম্ব। তাহলে প্রথম কি করলাম? আমরা প্রথমে যে কোনো রশ্মি বিডি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এরপরে বি বিন্দুতে বিপি লম্ব আঁকলাম, এবার লম্ব যে এঁকেছি, এই লম্ব বিপি থেকে আমরা এইচ এর সমান করব। কার সমান করব? এইচ এর সমান করব। বিপি থেকে এইচ এর সমান করে বিএম অংশ কাটব। বিপি থেকে লম্ব যে এঁকেছি এখানে লম্ব বিপি থেকে এইচ এর সমান করে আমরা কী করব? বিএম অংশ কেটে নিব। এটা হলো বিএম অংশ। এখানে আমরা এই কাজটা করব পেন্সিল কম্পাস দিয়ে এটা সমান করে আমরা বিএম অংশ কেটে নিলাম। এরপরে আমাদের কি হলো? লম্ব বিএম অংশ কাটা হয়ে গেল। এরপরে আমরা কি করব? বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে
বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কি আঁকবো, কোণ আঁকবো। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকবো। ঠিক আছে, তো কোণ আঁকার আগে প্রথমে আমরা এই যে এম বিন্দুতে বি ডি রেখা, এই যে বিসি রেখার সমান্তরাল রেখা আঁকবো। এটা কীভাবে আঁকবো, এম বিন্দুতে বি সি রেখার সমান্তরাল রেখা আঁকবো। এটা আঁকার নিয়ম হচ্ছে, এই এম বিন্দুতে আমরা খাতাটা ঘুরিয়ে নিতে পারি, অথবা খাতাটা না ঘুরালেও হবে, কম্পাসটা ঘুরিয়ে নিলেও হবে। খাতাটা ঘুরিয়ে এই যে কোণ আছে, এই যে কোণ, এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। এখান থেকে শুরু করে কোন কোণের সমান করে, এই কোণের সমান করে, কোণটার নাম হচ্ছে এম বি সি অথবা পিবিসি কোণের সমান করে। কোন কোণের সমান করে, পিবিসি কোণের সমান করে। এটা বলার দরকার নেই আপনাদের, আপনারা বলবেন যে এম বিন্দুতে বিসি এর সমান্তরাল রেখা, এম বিন্দুতে বিসি এর সমান্তরাল রেখা এম এন আঁকি। তো আমি আঁকবো কি নিয়মে, নিয়মটা হচ্ছে এই এম বিসি কোণের সমান করে, এখানে এম বিসি কোণের যে চাপ, সেই চাপ এখানে চাপ দিব, সেই চাপ দিয়ে কম্পাস থেকে এখানে ধরে এখানে কাটবো। কম্পাস থেকে এখানে ধরে, কম্পাসটা এখানে ধরে এখানে কিন্তু এভাবে আমরা কাটবো বিষয়টা, এখান থেকে ধরে এখানে কম্পাসটা কাটবো। তো তাহলে সেটাকে কার সমান্তরাল হবে, এই বিডি রেখার সমান্তরাল হবে। বিডি রেখার সমান্তরাল হবে এই রেখাটা, এম এন রেখাটা, এম এন রেখাটা বিডি রেখার সমান্তরাল হবে। যেহেতু খাতা কলম দেখা হচ্ছে একটু হতে পারে, দেখতে অড লাগতে পারে, আমি আবার বলি, আমি কি করলাম, আমি সমান্তরাল রেখা লিখলাম। এই যে বিসি রেখা সমান্তরাল এম এন রেখা আঁকলাম, বিসি রেখা সমান্তরাল এম এন রেখা আঁকলাম। কিভাবে, সেটা হচ্ছে এই বিপিডি কোণের সমান করে, পিবিডি কোণের সমান করে, অথবা এম বি সি কোণের সমান করে, এম বি সি কোণের সমান করে এম বিন্দুতে পিএমএন কোণ আঁকছি। কারণ আপনারা সবাই জানেন যে অনুরূপ কোণ, একই পাশের কোণ হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ সমান হলে এটা সমান্তরাল হয়, অনুরূপ কোণ সমান হলে এটা কি সমান্তরাল হয়। এখন সমান্তরাল আঁকলাম কেন, এটা আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, কেন সমান্তরাল আঁকা হলো। এর কারণ হচ্ছে যে উচ্চতার জন্য আঁকা হলো। এই উচ্চতা যেহেতু এইচ উচ্চতা কার সমান, এখানে এম বি হচ্ছে এইচ, এখানে এম বি হচ্ছে কি এইচ, তো উচ্চতাটা সমান করার জন্য এখানে সমান্তরাল রেখা আঁকা হলো। এম বিন্দুতে এম এন রেখা আঁকা হলো কার, বিসি এর সমান্তরাল, বিসি এর সমান্তরাল এম এন রেখা আঁকা হয়েছে। তো এগুলো আমাদের ধাপ 3, ধাপ 3 শেষ। ধাপ 4-এ কি বলেছে, তো ধাপ 4-এ বলেছে, তাহলে 1 নম্বর ধাপ কি, আমি আবার বলি, 1 নম্বর ধাপ হচ্ছে যে কোনো রশ্মি বিসি নেই, বিডি নেই, বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই। 1 নম্বর ধাপ শেষ। 2 নম্বর ধাপ কি, 2 নম্বর ধাপ হচ্ছে এই বি বিন্দুতে বিপি লম্ব আঁকি এবং বিপি লম্ব থেকে, এই বিপি থেকে এইচ এর সমান করে বিএম অংশ কেটে নেই। 2 নম্বর ধাপ শেষ। 3 নম্বর ধাপ কি, 3 নম্বর ধাপ হচ্ছে এম বিন্দুতে বিডি এর সমান্তরাল, এম বিন্দুতে বিডি এর সমান্তরাল এম এন রেখা আঁকি। ঠিক আছে, তো আমরা কিভাবে আঁকবো সেটা আমি বললাম যে কোণের সমান করে কোণ আঁকতে হবে, এই পিবিডি কোণের সমান করে, অথবা এম বি সি কোণের সমান করে এম বিন্দুতে পিএমএন কোণ আঁকছি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বর ধাপে। 4 নম্বর ধাপ হচ্ছে বি বিন্দুতে, বিকে কেন্দ্র করে বলা যাবে না, বি বিন্দুতে বলতে হবে। বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে, বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে কোণ আঁকবো। অর্থাৎ এই কোণটা যতটুকু চাপ হবে, এইটা এখানে একই চাপ জানি হয় তাহলে ভালো হবে, অথবা বড় বা ছোট হতেই পারে। অর্থাৎ এই কোণের সমান করে এখানে কোণ আঁকবো। আমার মনে হয় একটু বড় বা ছোট আছে, এটা একটু ছোট আছে, তো আমরা এটা ভিতর থেকে আঁকতে পারি। এই কোণের সমান করে এখানে একটা আমরা কি আঁকবো, কোণ আঁকবো। এটা সমান করে এখানে আমরা একটা কোণ এঁকে দিলাম। ঠিক আছে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কোণটার নাম দিই আমরা সিবিই কোণ, সিবিই কোণ। এটা আমরা এভাবে বাড়ালাম, এটা সিবিই কোণ। এখানে যা এম এন রেখাকে ই বিন্দুতে ছেদ করলো, সিবি কোণ, অথবা ইটা বাড়তি যা এম এন রেখা, এটা ইটা বাড়তি যা এম এন রেখাকে এ বিন্দু ছেদ করলো, এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। আর টোটাল কোণটা হচ্ছে সিবিই টোটাল কোণটা যা এম এন রেখা, অর্থাৎ আমরা ইটা এখানে না দিই, ইটা এখানে দিলে ভালো হবে, ইটা এখানে দিলাম, তাহলে যা এই যে কোণটা হচ্ছে সিবিই কোণ যা এম এন রেখাকে এ বিন্দুতে ছেদ করে। এবার এ কমা সি যোগ করি, তাহলে এ কমা সি যোগ করে দিলেই কিন্তু আমার ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, তো এ কমা সি যোগ করলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে যাবে।
তাহলে এ কমা সি আমরা যোগ করে দিলাম। তো এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন কিভাবে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ হলো, এর প্রমাণটা কি? আমি আবার প্রমাণটা যদি আমরা প্রমাণে যাই, কেন এবিসি ত্রিভুজটা আমরা ধরে নিব? কারণ হচ্ছে যে এবিসি ত্রিভুজের বিসি ত্রিভুজের ভূমি হচ্ছে এ এর সমান। উচ্চতা আমরা জানি সমান্তরাল রেখা সব জায়গায় একই উচ্চতা বিদ্যমান। সমান্তরাল রেখা সব জায়গায় একই উচ্চতা বিদ্যমান, অর্থাৎ এমবিও যা এখান থেকে উচ্চতা থাকলে একই হবে, এখান থেকে উচ্চতা একই হবে, অর্থাৎ উচ্চতা হচ্ছে এইচ এর সমান। এবং ভূমি সংলগ্ন কোণ কি এক্স, এটাও এক্স দেওয়া আছে, এবং ভূমি সংলগ্ন কোণ এক্স এর সমান। অর্থাৎ ত্রিভুজ এবিসি ত্রিভুজটাই উদ্দিষ্ট ত্রিভুজ, যে শর্ত নিয়ে আঁকতে বলেছে সেই শর্ত নিয়েই এবিসি ত্রিভুজটা অঙ্কন করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট জ্যামিতিতে এখন চলে যাব। আমরা সম্পাদ্য 2 শুরু করার আগে সম্পাদ্য 1 নিয়ে একটু কথা বলে আসি। সেটা হচ্ছে যে অনেকের এই কোণ যদি কেউ বড় নেয় বা কোণ যদি কেউ ছোটো নেয়, এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু অনেকের এখানে এ বি রেখাটা এদিক আরও দূরে চলে যেতে পারে, অর্থাৎ বি রেখাটা এমএনকে এখানেও সেট করতে পারে, এখানেও সেট করতে পারে, এখানে রেখাটা এমএন রেখাটা আরও তখন বর্ধিত করে দিতে হবে। ঠিক আছে, আবার এমন হতে পারে কোনটা বড় নিলে এখানেও সেট করতে পারে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। অর্থাৎ এক্স কোণের উপর ভিত্তি করে এই বি রেখাটা যে কোনো একটা জায়গায় আমার এমএন এর যে কোনো একটা জায়গায় বি রেখাটা সেট করতে পারে এই বিন্দুতে, এবং যেখানে সেট করবে সেখান থেকে এ কমা সি যোগ করে দিতে হবে। যাই হোক, এইটা প্রবলেম বলে হলো, তাই আমি আবার সম্পাদ্য 1-এর এই বিষয়টা আবার বলে দিলাম। সম্পাদ্য 2-এ কি বলেছে? সম্পাদ্য 2 আর একটু হার্ড লাগতে পারে আপনাদের। ত্রিভুজের ভূমি প্রথমে দেওয়া আছে, ত্রিভুজের ভূমি এবং শিরোকোণ। ভূমি একটা দেওয়া আছে, ভূমি, তারপরে শিরোকোণ। ভূমি কি? ভূমি তো আমরা জানি ত্রিভুজের ভূমি, এখানে এ হচ্ছে ত্রিভুজের ভূমি। শিরোকোণ কি? শিরোকোণ হচ্ছে মাথার উপরে যে কোণ, শির অর্থ হচ্ছে মাথা, তো মাথার উপরে যে কোণ সেটা হচ্ছে শিরোকোণ। ঠিক আছে, অপর বাহুদ্বয়ের সমষ্টি মানে কি? যোগফল। মানে একটা ত্রিভুজের 3টে বাহু, তো 3টা বাহুর একটা বাহু তো ভূমি, অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ যোগফল। সাপোজ একটা বাহু 3 মিটার আর একটা বাহু 2 মিটার 5 সেন্টিমিটার, এরকম সাপোজ বলে দিলাম আর কি। তো এরকম একটা দেওয়া আছে, সেটা হলো এস। ঠিক আছে, তো 3টা জিনিস আগে আমার কিন্তু প্রশ্নটা পড়ে বুঝতে হবে, প্রশ্নে আমার কী কী দেওয়া আছে। ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমিকে এখানে ভূমি। শিরোকোণ দেওয়া আছে, শিরোকোণ হচ্ছে মাথার উপরে যে কোণটা, অর্থাৎ এ কোণটা যদি নিচে ভূমি বেশি হয় তাহলে এ কোণ শিরোকোণ হবে। তো এ কোণ, তারপর শিরোকোণ হচ্ছে এ কোণ। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টি। অপর দুই বাহুর সমষ্টি কি? এস। ত্রিভুজটি আঁকতে হবে। তো এই ত্রিভুজটা আঁকার জন্য অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ এটা একটু বড় মনে হতে পারে, একটু ভেজালও মনে হতে পারে। তো যে কোনো রশ্মি, আগে এটা ছোটোবেলা থেকে আমরা জানি ধাপ এক এরকমই হয়, যে কোনো রশ্মি ডিই থেকে, যে কোনো রশ্মি ডিই থেকে আমরা যে কোনো রশ্মি নিলাম এখানে, যে কোনো রশ্মি ডিই থেকে এস এর সমান করব। দুইবার সমষ্টি এস, যে কোনো রশ্মি ডিই নিলাম, তো ডিই থেকে এস এর সমান করে, এই এস এর সমান করে ডিবি অংশ কেটে নিই। এস এর সমান করে ডিবি অংশ কেটে নেই, এটা এস এর সমান করে আমরা ডিবি অংশ কেটে নিলাম। ক্লিয়ার? তো এই যে বি বিন্দু পেলাম এবং ডি বিন্দু পেলাম। ডি বিন্দুতে এই যে শিরোকোণের অর্ধেক, অর্থাৎ শিরোকোণকে আমার কিন্তু অর্ধেক করতে হবে। অর্ধেকের নিয়ম সবার মনে আছে কিনা? তাহলে আমি আবার মনে করাই দিই। পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এবং এই বৃত্তচাপের এই প্রান্তে কম্পাসটা ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিয়ে একটি চাপ, আবার এই প্রান্তে কম্পাসটা ধরে অর্ধেক ব্যাসার্ধ দিয়ে আরেকটা চাপ করে দেখতে হবে। তাহলেই কিন্তু আমার এটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এই কোণটা এক্স কোণের অর্ধেক হয়ে গেল। তো এক্স কোণের অর্ধেক অর্থাৎ হাফ এক্স, এটা হচ্ছে হাফ এক্স/2। এক্স কোণের অর্ধেক, এই অর্ধেক এক্স কোণের সমান করে আমরা ডি বিন্দুতে এই হাফ এক্স কোণের সমান করে কোণ আঁকবো। এই যে কোণ, এই অর্ধেক কোণের সমান করে এখানে ডি বিন্দুতে আমরা কি আঁকবো? কোণ আঁকবো। তো এই কোণটার নাম হচ্ছে বিডিএফ কোণ। এভাবে কোণটা আমি আঁকলাম, তাহলে কোণটার নাম হচ্ছে বিডিএফ কোণ। বিডিএফ কোণ আমরা কোণ আঁকলাম। ঠিক আছে, এরপর যে কাজটা করতে হবে, এটা হচ্ছে ধাপ 2-এর কাজ শেষ আমার। ধাপ 1-এর কাজ কি ছিল? যে কোনো রশ্মি ডিই থেকে এস এর সমান করে, অর্থাৎ দুইবার সমষ্টি এস এর সমান করে ডিবি অংশ কেটে নিই। এরপরে ডি বিন্দুতে এই এক্স কোণের সমান করে, অর্থাৎ এক্স কোণের অর্ধেক, প্রথমে এক্স কোণকে অর্ধেক করে নিতে হবে এবং অর্ধেক এক্স কোণের সমান করে ডিবিএফ কোণ আঁকি।
BDF কোণ আঁকে, এটা হাফ এক্স কোণের সমান, এটা হচ্ছে হাফ এক্স কোণের সমান করে। ঠিক আছে, এরপর আমরা যাব এবার x/2 লিখতে পারি বা এভাবে লিখতে পারি x/2 কোণের সমান করে। এরপরে বি বিন্দুতে কেন্দ্র করে এই এ সমান করে, এখানে একটা কথা বলে রাখি, এই এ সমান করতে যে অনেকে কি হয় যে এই চাপ দিতে হবে, এ সমান করে চাপ দিতে হবে। তো অনেকের হয় কি এটা ছোট হয়ে যায়, তখন এটা কি করতে হবে, বর্ধিত করে নিতে হবে। আবার অনেকের বেশি বড় হয়ে যায়, তখন ছোট করে নিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে নিজের সুবিধা অনুযায়ী। বিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকবো, বৃত্তচাপ আঁকবো। এরকম একটা বৃত্তচাপ আঁকবো, বিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকবো। যদি কারো মনে হয় যে আমার এটা ছোট হয়ে যাচ্ছে, সে এটা বর্ধিত করে নিবে। আবার যদি কারো মনে হয় যে আমার এটা বড় হয়ে যাচ্ছে, সে এটা ছোট করে নিবে। কথা বোঝা গেছে? তো যা এই দুইটা বিন্দু সেট করে, একটা সি প্রাইম বিন্দুতে সেট করে, আর একটা হচ্ছে সি, এটা সি বিন্দু, আর একটা হচ্ছে সি প্রাইম বিন্দুতে সেট করে, সি প্রাইম। তো এই যে দুটো বিন্দু আমরা পেলাম, এই বিন্দুটা আমরা যোগ করে দিব কার সাথে, বি এর সাথে। বি এর সাথে দুটো আমরা যোগ করে দেই, তাহলে বি কমা সি যোগ করি, বি কমা সি আমরা যোগ করব, তারপর আমরা যোগ করব বি কমা সি প্রাইম, বি কমা সি প্রাইম। এটা অবশ্যই পেন্সিল এবং রুলার দিয়ে যোগ করতে হবে, আমি তো কলম দিয়ে যোগ করে দেখাচ্ছি, জাস্ট নিয়মটা বোঝাচ্ছি। ঠিক আছে, তো বি কমা সি এবং বি কমা সি প্রাইম যোগ করি। আর এই যে আমরা বৃত্তচাপটা আঁকবো, অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তচাপটা আঁকবো কার সমান, এ সমান করে। আমি আবার বলি, এ যদি কারো ছোট হয় তাহলে এটা আমরা বড় করে নিব, অথবা বর্ধিত করে নিব, অথবা যদি কারো যদি বড় হয়ে যায় বেশি, তাহলে সেটা তারটা আমি ছোট করে নিব। অবশ্যই দুই বাহু সমষ্টি এর চেয়ে বড় হবে, এস তো অবশ্যই বড় হবে, এ কিন্তু ছোট হবে। তো এটাও এ এর সমান, এটাও এ এর সমান। ওকে, এরপরে কি এই সিও, এটাও এ এর সমান, এটাও কিন্তু এ এর সমান। সিও সি প্রাইম বিন্দুতে কেন্দ্র করে, বা বিন্দুতে বলবো, কেন্দ্র করে না আসলে বিন্দুতে বলে ভালো হবে, যদি আমরা কোণ আঁকবো তাহলে সিও সি প্রাইম বিন্দুতে আমরা কোণ আঁকবো। কার কোণের সমান করে, ওই হাফ এক্স কোণের সমান করেই কিন্তু আমরা কোণ আঁকবো। সি বিন্দুতে বিডিএফ এর সমান করে, তো বিডিএফ কোণটাই, বিডিএফ হচ্ছে হাফ এক্স কোণের সমান করে, সি বিন্দুতে বিডিএফ কোণের সমান করে বা হাফ এক্স কোণের সমান করে আমরা কোণ আঁকবো ডিসিএ কোণ, ডিসিএ কোণ, অর্থাৎ এই দিক থেকে, অর্থাৎ এইখানে আমরা এই হাফ এক্স কোণের সমান করে, এখানে যতটুকু কোণ ছিল সে হাফ এক্স কোণের সমান করে এই দিক দিয়ে, আমি আবার বলি কম্পাসটা কিন্তু এই দিক থেকে ধরতে হবে, উল্টো এই দিক থেকে কম্পাসটা ধরতে হবে, হাফ এক্স কোণের সমান করে এখানে আমরা একটা কোণ আঁকবো। কোণটার নাম হচ্ছে ডিসিএ, অর্থাৎ কোণটা কিন্তু এদিকে যাবে, ডিসিএ, অথবা বাই দিয়ে জিও দিতে পারেন আপনারা, জিআরএস আমরা এ দিই, যা বিডিকে এ বিন্দুতে সেট করে, বিডিকে এ বিন্দুতে সেট করে। আবার সি প্রাইম বিন্দুতে একই নিয়মে হাফ এক্স কোণের সমান করে, অথবা বিডিএফ কোণের সমান করে, হাফ এক্স বলা যাবে বা বিডিএফ বলা যাবে। ঠিক আছে, এই বিন্দুতে কিন্তু আমরা কোনটা আঁকবো, সি বিন্দুতে এদিক থেকে, অর্থাৎ উল্টো কিন্তু কম্পাসটা এইভাবে ধরে এদিক থেকে, কম্পাসটা এদিক থেকে ধরতে হবে, এখানে ধরে এদিক থেকে কোনটা আঁকতে হবে। এরপরে আবার আমরা যদি এখানে সি প্রাইম বিন্দুতে যাই, সি প্রাইম বিন্দুতেও কিন্তু ওই হাফ এক্স অর্থাৎ বিডিএফ কোণের সমান করে একই দিকে, এই দিক থেকে কোনটা কিন্তু এই দিকে যাবে। ঠিক আছে, এদিক থেকে কোনটা আঁকতে হবে, একই কোণের সমান করে আমরা কিন্তু কোণ আঁকবো। ঠিক আছে, তা আমরা কিন্তু এভাবে কিন্তু একই কোণের সমান করে এখানেও কিন্তু কোণ আঁকবো, যা এখানে সেট করবে। ঠিক আছে, যা কিন্তু এই রেখাটাকে সেট করবে, এখানে আমরা কোণ আঁকবো, যা বিডিকে এ প্রাইম বিন্দু সেট করে, বিডিকে এ প্রাইম বিন্দুতে সেট করবে। এখানে আমার আঁকাটা একটু এলোমেলো হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে সবারকে, এটা কিন্তু এ প্রাইম বিন্দুতে সেট করেছে। এখানে একটু যেহেতু হাত দিয়ে গেছে, সেহেতু এই কোণটা একটু বড় হয়ে গিয়েছে, এই কোণটা বড় হবে না, সমান হবে। যাই হোক, তাহলে আমি একটা কথা বলে রাখি, এই সি আর এ প্রাইম আর সি আর এ রেখা দুটো সমান্তরাল হবে। আমার সমান্তরাল হয়নি, কিন্তু এটা সমান্তরাল হবে, সি আর এ প্রাইম ও সি আর এ সমান্তরাল হবে। আমি আবার বলি, এখানে সি বিন্দুতে ও সি প্রাইম বিন্দুতে দুটো বিন্দুতেই কিন্তু এই হাফ এক্স কোণের সমান করে এদিক থেকে কোণটা কিন্তু এদিক থেকে কোণটা আঁকতে হবে। ঠিক আছে, তো একটা কোণ হচ্ছে ডিসি এ কোণ, একটা হচ্ছে ডিসি প্রাইম এ প্রাইম কোণ, ডিসি প্রাইম এ প্রাইম কোণ, একটা ডিসি, এই রেখা দুটো কিন্তু সমান্তরাল দেখাবে। যেহেতু আমার কোণ হাত দিয়ে আঁকা, সেহেতু কিন্তু সমান্তরাল দেখায় নাই, এখানে মনে হচ্ছে ছোট বড় কোণ হয়েছে অবশ্যই। যাই হোক, এরপরে যা এই বিডিকে রেখাকে এ ও এ প্রাইম বিন্দু সেট করলো, তাহলে এ বি সি এবং এ প্রাইম সি প্রাইম, এ বি সি প্রাইম, এ বি সি এ প্রাইম বি সি প্রাইম, এই দুটো হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এখন হচ্ছে কীভাবে এই দুটো ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কীভাবে হলো, এটা আমরা জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি।
কারণ কি একটু খেয়াল সবাই একটু খেয়াল করেন যে যেহেতু এখানে কোণ হাফ এক্স এবং কোণটাও বা কীভাবে রইলো, যে শিরোকোণ কীভাবে, এ কোণটা কীভাবে এক্স কোণ হলো, এটা কিন্তু একটা প্রশ্ন। দুটো প্রশ্ন হচ্ছে যে এ কোণটাই যে এক্স কোণের সমান এটা কীভাবে হলো, আরটা হচ্ছে যে দুই বাহুর সমষ্টি এ হলো কীভাবে। বি যেহেতু আমরা ধরে নিলাম যে এখানে এ বিসি রেখা এটাও এ আছে, আর এটাও বিসি প্রাইম এটাও এর সমান, বিসি এটাও এর সমান, এই দুইটাই সমান আছে। কিন্তু বাকি যে দুটো, অর্থাৎ বাকির একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এক্স, এই দুটো কোণ আমার এই দুইটা উপাদান কীভাবে ইউজ হয়েছে এই বিষয়টা আমরা এখন খেয়াল করব। তো এখানে যে কথাটা বলা হয়েছে আমরা একটু খেয়াল করি, যেহেতু এটাও হাফ এক্স কোণ, এইটাও হাফ এক্স কোণ, এই দুইটাই কি হাফ এক্স কোণের সমান কিন্তু। আর এ সি ডি ত্রিভুজের দিকে আমরা একটু তাকাই, এ সি ডি ত্রিভুজের দুটো কোণ কিন্তু হাফ এক্স কোণ, আর এই কোণকে বর্ধিত করা হয়েছে, এই বাহুকে বর্ধিত করলো। আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে কোণ হয় তাটা বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। আমি একটু আলাদা এঁকে যদি বোঝাই, যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ আঁকলাম, আমি ত্রিভুজটার নাম দিলাম আমি ইএফজি ত্রিভুজ। তো ইএফজি ত্রিভুজের আমি যদি জি বাহুটাকে বর্ধিত করি, তাহলে এই যে বর্ধিত কোণ জি বাহুটাকে আমরা সাপোজ এইচ বিন্দু বর্ধিত করলাম, তাহলে এই যে ইজিএস কোণ এই কোণটা এই দুইটা কোণের যোগফলের সমষ্টির সমান। আমরা এটা ক্লাস 7-এ শিখে আসছি। এই কোণটা অর্থাৎ ইএফজি ত্রিভুজের এফজি বাহুটাকে যদি এইচ বিন্দু বর্ধিত করি, তাহলে যে এই বহিস্থ কোণটা হয়, এই বহিস্থ কোণ কি ইজিএস কোণটা হচ্ছে এই দুটো কোণের অন্তস্থ কোণদ্বয়ের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা আমরা ক্লাস 7-এ শিখে আসছি, ঠিক আছে। তো বিপরীত অন্তস্থ কোণ কি, একটা ই কোণ আর একটা এফ কোণ, ই কোণ আর এফ কোণের সমষ্টির সমান। কেন হয়েছে এটা কিন্তু 7-এ প্রমাণ শেখানো হয়েছে, তবু আমি আবার একটু হিংস দিই। এর কারণ হচ্ছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই দুটো কোণ কত 180 ডিগ্রি, এই তিনটে কোণের সমষ্টি 180, আবার এই দুটো কোণ 180, সেহেতু এই কোণ দুইটা এইটার সমান হয়েছে, কারণ এই দুইটা কোণ মিলে এই কোণটা হয়েছে, আর এটাও তো 80, তাহলে তিনটে কোণ হয়ে যায়। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো এখানে এই হাফ এক্স কোণ আর এই হাফ এক্স কোণ এই দুটো যোগ করলে এক্স কোণ কার সমান, এই এ কোণের সমান। তাহলে এ কোণটা কী দাঁড়ালো, অটোমেটিক এক্স হয়ে গেল, কারণ হাফ এক্স যোগ করলে কিন্তু এক্স হয়। আবার এখানেও এই হাফ এক্স আর এই হাফ এক্স যোগ করলে কিন্তু এইটার সমান হবে, কারণ এখানে কিন্তু এই একটা ত্রিভুজ, অর্থাৎ এ প্রাইম সি প্রাইম আর ডি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রেও এই হাফ এক্স এটাও কিন্তু হাফ এক্সের সমান, এটাও কিন্তু হাফ এক্স কোণের সমান, ঠিক আছে। আর এটা হাফ এক্স কোণের সমান, তাহলে এটাও কী হবে, এক্স কোণ হবে। ক্লিয়ার? তো এই একটা কথা গেল। 2 নম্বর কথা কি, এক্স কোণ কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ শিরোকোণ যে এক্স কোণ সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে উভয় ত্রিভুজের শিরোকোণ হচ্ছে এক্স কোণ। যেহেতু সমস্যা হচ্ছে, অনেকে সমস্যা হতে পারে, তো ভিডিওটা আবার টেনে আবার দেখলে বা ঠিক হয়ে যাবে। এরপরে আবার যে কথাটা বলবো, এস কীভাবে আসলো, যেহেতু এই ত্রিভুজের অর্থাৎ এসিডি ত্রিভুজের এই দুটো কোণ সমান, আর দুটো কোণ সমান হলে ভূমি সংলগ্ন, আমরা জানি দুটো কোণ সমান হলে দুটো বাহু কী হয়, সমান হয়। অর্থাৎ এখানে খেয়াল করি যে এডিও যা এসিও তা, এডিও যা বিপরীত বাহুগুলো কী হবে, সমান হবে। তো আমার এস কি, এস হচ্ছে আমার টোটালটা, এই এস হচ্ছে টোটালটা। তো এস এর এডি বাহুটা কিন্তু এসি এর সমান, এডি বাহুটা এসি এর সমান। তো এস কীভাবে আসলো, এবিসি ত্রিভুজের এস আসলো এবি যোগ এডি, আর এডি এর পরিবর্তে আমরা এসি লিখতে পারি। এবিসি ত্রিভুজের এবিসি, আমি প্রথম ত্রিভুজের কথা একটু দেখাই। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এস কি, আর এস হচ্ছে দুই বাহু সমষ্টি, অর্থাৎ এবিসি ত্রিভুজের দুটি বাহু সমষ্টি, একটা হচ্ছে এ বি বাহু আর একটা হচ্ছে এসি বাহু, এর সমষ্টি এস হওয়ার কথা। তো এবি তো এবি রইল, আর এসি এর পরিবর্তে, তাহলে এবি রইল, এসি এর পরিবর্তে আমরা বলতে পারি এডি, এসি এর পরিবর্তে এডি বলতে পারি। কেন এবিসি এর এডি বলতে পারি, কারণ এসিডি ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, এটা হাফ এক্স এটা হাফ এক্স, আর দুইটা কোণ সমান হলে বিপরীত বাহু কি সমান হয়। তো এসি এর পরিবর্তে আমরা এডি লিখতে পারি, আর এবি আর এডি যোগ করলে কার সমান হবে, এসি এর সমান হবে। এভাবে কিন্তু আমরা এস পেলাম। কথা বোঝা গেছে? একই নিয়মে এ প্রাইম তারপরে বি সি প্রাইম ত্রিভুজের ক্ষেত্রেও এ প্রাইম বি যোগ হচ্ছে এ প্রাইম সি প্রাইম এই দুটো যোগ করলেও কিন্তু এস এর সমান হবে, কারণ এ প্রাইম বি তো রয়ে গেল, আর এ সি প্রাইমের পরিবর্তে আমরা এই বাহুটা আর এই এ প্রাইম ডি একই বাহু, এই বাহুটা আর এ প্রাইম ডি একই বাহু, তো এ প্রাইম ডি যদি আমরা লিখি এই দুটোও কিন্তু এস এর সমান।
একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে। তো এইভাবে কিন্তু আমরা প্রমাণটাও বুঝাই দিলাম, কারণ প্রমাণটাও আছে। তো সবাই বই থেকে একটু ভালো করে মিলিয়ে দেখলেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে এটাও এস এর সমান এবং এটাও কি এস এর সমান, দুটাই কি এস এর সমান, এবং দুটোই শিরোকোণ এক্স এর সমান পেলাম, শিরোকোণ এক্স এর সমান। এখানে প্রমাণটা কিন্তু একটু জটিল প্রমাণ, সেজন্য ঠান্ডা মাথায় বুঝতে হবে, প্রতিবার পার্ট বাই পার্ট বুঝতে হবে। প্রথম পার্ট কি, প্রথম পার্ট আমরা এভাবে বুঝাইছি। প্রথম পার্টটা হচ্ছে প্রমাণের ক্ষেত্রে, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কী হবে, যেহেতু এক্স কোণ সমান, তাহলে আমরা এডি সমান এসি বলতে পারি। ঠিক আছে, এরপরে আমরা বুঝাইছি যে এখানে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। এই দুইটা খেয়াল রাখলেই কিন্তু এই প্রমাণটা ভালো করে বোঝা যাবে। বহিস্থ কোণ কোন ত্রিভুজের, এডিসি ত্রিভুজের এ কোণটা হচ্ছে বহিস্থ কোণ, অর্থাৎ এই কোনো এই ভাবটাকে বর্ধিত করে দেওয়া হলো, তাহলে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণের নাম হচ্ছে সি এ বি। তাহলে এই কোণটা এই দুইটা কোণের সমষ্টির সমান, তাহলে এটাও হাফ এক্স, এটাও হাফ এক্স, আর হাফ এক্স যোগ করলে কিন্তু এক্স পাইছি, এইভাবে এক্স পেয়েছি। আর আমরা যেহেতু দুইটা কোণ সমান, তাহলে ত্রিভুজের সমদ্বিবাহু অর্থাৎ এডি সমান এসি, এসি এর সমান এডি। ঠিক আছে, এসি এর পরিবর্তে এডি লিখতে পারি, আর এডি আর এবি যোগ করাও যা, এসি আর এবি যোগ করাও তা। তো এইভাবে আমরা এস পেয়েছি। তো যাই হোক, আমি মনে হয় বুঝাতে পেরেছি। আপনারা কষ্ট করে একটু বই দেখে আবার মিলিয়ে নেবেন, এবং যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।